আজ আমি তোমাদের সঙ্গে খুবই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলে এসেছি। সেটি হচ্ছে তোমাদের WBCHSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর 2024-25 শিক্ষাবর্ষের তোমাদের হিস্ট্রি অফ সংস্কৃত লিটারেচার অর্থাৎ সংস্কৃত সাহিত্যের ইতিহাস। তো এটার মধ্যে আগের ভিডিওতে আমরা বাল্মীকি রামায়ণ নিয়ে আলোচনা করেছিলাম। যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখে উঠতে পারেনি তারা আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে বৈদিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস। তো এই বৈদিক সংস্কৃত সাহিত্যের ইতিহাসের মধ্যে তোমাদের রয়েছে ঋগ্বেদ এবং সামবেদ। তো আজ আমরা প্রথম ভিডিওতে ঋগ্বেদ নিয়ে আলোচনা করব। তো যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না, এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই আমার তরফ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমাদের যদি একটু উপকারে আসে তাহলে তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তাহলে চলো আমরা সরাসরি মূল টপিকের দিকে এগিয়ে যাই। প্রথমেই জেনে নেওয়া যাক বেদ কি, তারপর আমরা ঋগ্বেদ নিয়ে আলোচনা করব। তাহলে বেদ জিনিসটা কি দেখো, বলছে জ্ঞানার্থক বেদ ধাতুর উত্তর ঘঞ্চ প্রত্যয় যোগ করে বেদ শব্দ নিষ্পন্ন হয়েছে। মানে জ্ঞান অর্থ বোঝাবে, তার সঙ্গে বেদ ধাতুর উত্তরে ঘঞ্চ প্রত্যয় যোগ করে বেদ শব্দটা নিষ্পন্ন হয়েছে। বেদ কথাটির অর্থ হচ্ছে জ্ঞান, কিন্তু এখানে জ্ঞান বলতে পরম জ্ঞানকে বোঝানো হয়েছে। জ্ঞান মানে কি এখানে পরম জ্ঞান। তো ইয়াজ্ঞবল্ক্য বলেছেন, ইয়াজ্ঞবল্ক্য বেদের একটি মানে সংজ্ঞা দিয়েছেন। কি বলছে? প্রত্যস্যেনানুমিত্তাবায়স্তু পায়ন বিদ্যতে এনং বিদন্তি বেদেন তস্মাৎ বেদস্য বেদতা। তাহলে শ্লোকটার অর্থটা আমাদের একটু বুঝে নিতে হবে। তো কি বলছে দেখো, যে সাধারণত আমাদের যে জ্ঞান হয় তা কখনো হয় প্রত্যক্ষের দ্বারা, আবার কখনো হয় অনুমানের দ্বারা। মানে আমাদের জ্ঞান দু প্রকারে হয়ে থাকে। একটা প্রত্যক্ষ মানে যেটা নিজের চোখে সরাসরি দেখি সেটাকে বলা হয় প্রত্যক্ষ জ্ঞান, এবং যেটা অনুমানের উপর মানে আমরা অনুমান করিনি যে এই জিনিসটা হতে পারে। কিন্তু আমাদের জ্ঞানের জগৎ প্রত্যক্ষজনিত বা অনুমানজনিত জ্ঞান ছাড়াও আরও এক ধরনের জ্ঞান আছে। কিন্তু আমাদের এই জ্ঞানের জগতে প্রত্যক্ষজনিত বা অনুমানজনিত এই দুটো জ্ঞান ছাড়াও অন্য ধরনের একটি জ্ঞান আছে। সেগুলিরই জনক হচ্ছে বা সেগুলিরই পিতা হচ্ছে বেদ। তাই বেদের দ্বারা যে জ্ঞান উৎপন্ন হয় সেই জ্ঞান প্রত্যক্ষজনিত বা অনুমানজনিত জ্ঞান থেকে অতিরিক্ত। তাই বেদের দ্বারা যে জ্ঞানটা উৎপন্ন হচ্ছে সেই জ্ঞানটা প্রত্যক্ষজনিত বা অনুমানজনিত জ্ঞান থেকেও আরো অতিরিক্ত। আর ঠিক সেই জন্যই বেদত্ব অসাধারণত অর্থাৎ বেদজনিত জ্ঞান প্রত্যক্ষের দ্বারা বা অনুমানের দ্বারা লাভ করা যায় না। বলছে বেদজনিত জ্ঞান তোমার প্রত্যক্ষের দ্বারা মানে চোখে দেখা বা অনুমানের ভিত্তিতে কিন্তু লাভ করা যায় না। সায়নাচার্যের মতে ইষ্ট প্রাপ্তি অনিষ্ট পরিহারের উপায় যে গ্রন্থ থেকে লাভ করা যায় সেটাই হলো বেদ। সায়নাচার্য কি বলেছে? ইষ্ট প্রাপ্তি মানে অভিষ্ট বস্তু লাভ, এবং অনিষ্ট পরিহার মানে যেগুলো আমাদের অনিষ্ট করে বা খারাপ করে, ঠিক আছে, সেগুলোকে ত্যাগ করার উপায় যে গ্রন্থ থেকে আমরা অর্জন করতে পারি বা লাভ করতে পারি তাকেই বলা হয় বেদ। এখানেও একটি দেখো সংস্কৃত কোটেশন রয়েছে, ইষ্ট প্রাপ্ত নিষ্ঠ পরিহারায় লৌকিকম উপায়ং ইয় গ্রন্থ বেদয়তি স বেদঃ। এটা ভাঙলে কি হবে? ইষ্ট প্রাপ্তি অনিষ্ট পরিহারায়ার লৌকিক উপায়ং ইয় গ্রন্থ বেদয়তি স বেদঃ। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? ঐতিহ্য ব্রাহ্মণের ভাষ্য ভূমিকা। এর মিনিংটা কি? অর্থাৎ ধর্ম, কর্মফল, স্বর্গ, মোক্ষ প্রভৃতি অভিষ্ট বস্তুর ও পাপাদি পরিহারের অলৌকিক উপায় যে গ্রন্থ থেকে জানা যায় সেই গ্রন্থকে বেদ বলা হয়। অর্থাৎ ধর্মমূলক কাজ, কর্মফল, কাজের ফল কি, স্বর্গলাভ, মোক্ষ অর্থাৎ মুক্তি প্রভৃতি অভিষ্ট বস্তু, এগুলোকে অভিষ্ট বস্তু বলা হয়েছে। এবং পাপাদি পরিহারের অর্থাৎ পাপ কাজ ইত্যাদি, তোমার এগুলো হচ্ছে পাপ কাজ ইত্যাদি মানে ত্যাগ করার অলৌকিক উপায় যে গ্রন্থ থেকে লাভ করা যাচ্ছে সেটাকেই বেদ বলা হচ্ছে, ঠিক আছে। তারপরে কি বলেছে? কাত্যায়ন এবং আবস্তম্ভ বেদের অবয়বের দিকে তাকিয়ে বেদের লক্ষণ নির্দেশ করেছেন। তো বেদের
একজন লক্ষণ দিয়েছেন, দুজন কাত্যায়ন এবং আপস্তব। তো কি বলছে, মন্ত্র ব্রাহ্মণায়র বেদার নাম ধ্যায়ম, অর্থাৎ মন্ত্র এবং ব্রাহ্মণকে একত্রে বেদ বলা হয়। তো সায়নাচার্য ঋগ্বেদের ভাষ্য ভূমিকাতে অনুরূপ লক্ষণ নির্দেশ করেছেন। সায়নাচার্য ঋগ্বেদের যে ভাষ্য ভূমিকাতে সেখানেও একটি লক্ষণ দিয়েছেন, মন্ত্র ব্রাহ্মণাত্মাকা শব্দ রাশির বেদ। এবার দেখো মূল যে জিনিসটা বলছে, বেদকে শ্রুতি, ত্রয়ী, আমনায়, ছন্দস, আগম প্রভৃতি শব্দের দ্বারা অভিহিত করা হয়। তা বেদের অপর নাম কি কি হয়, এখানে দেখো বেদের অপর নাম যেটা তোমরা জানো সেটাকে বলছে শ্রুতি। শ্রুতি অর্থাৎ শুনে শুনে যেটাকে শেখা যায় সেটাকে বলছে শ্রুতি। শ্রুতি, ত্রয়ী, আমনায়, ছন্দস, আগম প্রভৃতি নাম আছে বেদের। কেন শ্রুতি নাম? গুরু শিষ্য পরম্পরায় বেদ শ্রুতি বা শ্রবণের মাধ্যমে রক্ষিত হতো বলে এর নাম হচ্ছে শ্রুতি, মানে শুনে শুনেই মুখস্থ করতে হতো, সেই জন্য একে বলা হচ্ছে শ্রুতি। ঋগ্বেদ, সামবেদ ও যজুর্বেদকে একত্রে ত্রয়ী বলা হয়, মানে তিনটি বেদ মিলিত হয়ে একে ত্রয়ী বলা হয়। কৌটিল্য কিন্তু ত্রয়ী শব্দের দ্বারা এই তিন বেদকে উল্লেখ করেছেন। কৌটিল্য কে ছিল জানো তো তোমরা? কৌটিল্য ছিল অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা। এখানে আমরা বেদ জিনিসটা কি এটা নিয়ে তোমাদের একটু ধারণা হলো। এবারে একটু আমি বেদের কাল নিয়ে আলোচনা করব। বেদের কাল কি বলছে, ভারতীয় সংস্কৃতি অনুসারে বেদ অপৌরুষেয়, নিত্য, অনাদি। বেদ ঋষিদের দ্বারা দৃষ্ট, অর্থাৎ বেদ কিন্তু ঋষিরাই প্রথম দেখেছিলেন। তাই গুরু শিষ্য পরম্পরায় সুদীর্ঘ কাল ধরে প্রবহমান বেদের কাল নির্ণয় করা অসম্ভব। তাই যেহেতু বেদ সকলের কাছে দৃষ্ট নয়, ঋষিদের দ্বারাই দৃষ্ট, তাই গুরু শিষ্য পরম্পরায় মিলে সুদীর্ঘ কাল ধরে যে বেদ চলে আসছে, তো বেদের সে রচনাকাল নির্ণয় করাটা একটু কিন্তু অসুবিধা কাজ। তো কি বলছে, পাশ্চাত্য পণ্ডিতেরাই প্রথম মনে করেন যে, কিন্তু পণ্ডিতগণ যারা ছিলেন, গবেষকগণ, তারা কিন্তু এসব নিয়ে আলোচনা করতেন বা চর্চা করতেন। তো বলা হচ্ছে বেদ অপৌরুষীয় নয়। তারা বলছে বেদ কিন্তু অপৌরুষীয় নয়, বেদ বহু পুরুষ ধরে চলে আসছে। সুতরাং তারা বেদের কাল নির্ণয় করতে প্রবৃত্ত হন। সুতরাং তারা একটা বেদের কাল নির্ণয় করতে পেরেছিলেন। তাদের মধ্যে পথিকৃৎ ছিলেন, মানে ফার্স্ট বেদের কাল নির্ণয় করেছিলেন ফ্রেডেরিক ম্যাক্স মুলার। তার রচনাকালটা কখন, বেদের যখন তিনি গবেষক ছিলেন, সেই গবেষকের রচনাকালটা হচ্ছে 6 ডিসেম্বর 1823 থেকে 28 অক্টোবর 1900। ওই ফ্রেডেরিক ম্যাক্স মুলারের মতে 1000 থেকে 800 খ্রিস্টপূর্বাব্দ হলো বৈদিক সংহিতার সংকলন কাল। অর্থাৎ ফ্রেডেরিক ম্যাক্স মুলার মনে করেন 1000 খ্রিস্টপূর্ব থেকে 800 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে হচ্ছে বৈদিক সংহিতার সংকলন কাল। আর 800 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ হলো ব্রাহ্ম সাহিত্যের সংকলন কাল। তবে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যা বৈদিক সূক্তগুলির রচনাকাল নির্ণয় করতে পারে। কিন্তু বলছে যে এটা একটা ধারণা করা হয় যে 1000 থেকে 800 খ্রিস্টপূর্বাব্দের মধ্যেই বেদের রচনাকাল, আর 800 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ হলো ব্রাহ্মণ সাহিত্যের সংকলন কাল। ঠিক আছে, তবে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যা বৈদিক সূক্তগুলো যেগুলো আছে সেগুলো রচনাকাল নির্ণয় করতে পারে। মানে বৈদিক সূক্ত যেগুলো আছে, ঠিক আছে, ভেক সূক্ত, পর্জন্য সূক্ত, ঠিক আছে, এই সূক্তগুলো তোমরা যারা গ্র্যাজুয়েশনের যারা দেখছো ভিডিওটা তারা বুঝতে পারবে যে এই ধরনের তোমাদের সূক্তগুলো আছে। ঠিক আছে, তো সেই বৈদিক সূক্তগুলো কিন্তু কেউ ঠিকমতো রচনাকাল নির্ণয় করতে পারেনি। তো এবারে আমরা মেন তোমাদের যেটা টপিক রয়েছে সেটা হচ্ছে তোমাদের ঋগ্বেদ সংহিতা বা ঋগ্বেদ নিয়ে আলোচনা করব। কি বলছে ঋগ্বেদ সংহিতা বা ঋগ্বেদ? ঋক, সাম, যজু, অথর্ব, এই 4টি সংহিতার মধ্যে দেখো এখানে তোমরা বেদও বলতে পারো আবার সংহিতাও বলতে পারো। ঋগ্বেদ, সামবেদও বলতে পারো বা তোমার ঋক সংহিতা, সাম সংহিতাও বলতে পারো। এই 4টি সংহিতার মধ্যে বা 4টি বেদের মধ্যে ঋগ্বেদ বা ঋক সংহিতার প্রাচীনতম সর্ববাদী সম্বন্ধ, মানে ঋক সংহিতায় বা ঋগ্বেদ হচ্ছে সব থেকে প্রাচীনতম বেদ। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হলো ঋগ্বেদ, মানে ইন্দো ইউরোপীয় যে ভাষাগোষ্ঠী আছে সেই সাহিত্যের সব থেকে প্রাচীনতম নিদর্শন, সব থেকে প্রাচীন হচ্ছে ঋগ্বেদ। সাম সংহিতায় যজুর্বেদের, তৈত্তরীয় সংহিতায়, শুল্ক, যজুর্বেদে এবং অথর্ববেদে অনেক ঋক মন্ত্র দেখা যায়।
যজুর্বেদের যে তৈত্তরীয় সংহিতা আছে, শুক্ল যজুর্বেদ আছে এবং অথর্ববেদে অনেক ঋক মন্ত্র দেখা যায়। ঋক সংহিতার দুরকম বিভাগ দেখা যায়। দেখো, ঋক সংহিতার বা ঋগ্বেদের আবার দুরকম বিভাগ। একটা হচ্ছে কি মণ্ডল, অনুবাক, সূক্ত ও ঋক। আর 2 নাম্বার কি আছে ভাগটা, অষ্টক, অধ্যায়, বর্গ ও মন্ত্র। প্রথম বিভাগটি বৈদিক অনুষ্ঠানের এবং দ্বিতীয় বেদাধ্যয়নের উপযোগী। মানে প্রথম বিভাগ যেটা বললাম, এই যে মণ্ডল, অনুবাক, সূক্ত, ঋক, এগুলো তোমার বৈদিক অনুষ্ঠানের ক্ষেত্রে এইগুলো কাজে লাগে। এবং দ্বিতীয় যেটা বললাম অষ্টক, অধ্যায়, বর্গ, মন্ত্র, এই 4টে কিন্তু তোমাদের বেদ পড়ার জন্য বা বেদ অধ্যয়নের জন্য উপযোগী। ঋগ্বেদের প্রত্যেকটি মন্ত্রকে বলা হয় ঋক, মানে ঋগ্বেদের প্রত্যেকটি মন্ত্রকে ঋক, ঋক কয় হসন্ত। 3টি ঋক নিয়ে গঠিত হয় ত্রিচ, কয়েকটি ঋক নিয়ে গঠিত হয় সূক্ত। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে, ঋগ্বেদের প্রত্যেকটা মন্ত্রকে বলা হচ্ছে ঋক। ঋগ্বেদের যতগুলো মন্ত্র সেগুলোকে বলা হচ্ছে ঋক। আর 3টে ঋক এরকম নিয়ে গঠিত হয় ত্রিচ, আর কয়েকটি ঋক নিয়ে গঠিত হয় কয়েকটি সূক্ত। কতগুলি সূক্তের সমষ্টিকে আবার বলা হয় অনুবাক। এরকম কয়েকটি অনুবাক নিয়ে তৈরি হয় এক একটি মণ্ডল। তো ঋগ্বেদে মোট 10টি মণ্ডল, 85টি অনুবাক, 1017টি সূক্ত এবং 10,872টি ঋক আছে। এছাড়া বালখিল্য সূক্ত এবং কতগুলি খিল সূক্ত বা পরিশিষ্ট মোট 11টি ঋগ্বেদ সংহিতায় পাওয়া যায়। এগুলিতে মোট ঋক সংখ্যা 80। এগুলি নিয়ে ঋগ্বেদে মোট ঋক সংখ্যা 10,552। দ্বিতীয় রকম বিভাগ অনুযায়ী এক একটি বর্গে থাকে কিছু মন্ত্র, কয়েকটি বর্গ নিয়ে এক একটি অধ্যায় এবং কয়েকটি অধ্যায় নিয়ে গঠিত হয় অষ্টক। এই বিভাগ অনুসারে ঋক সংহিতায় আছে 8টি অষ্টক, 64টি অধ্যায় এবং 208টি বর্গ। পূর্বে ঋক সংহিতার বা ঋগ্বেদের অনেকগুলি শাখা ছিল। মানে পূর্ব অর্থাৎ আগে ঋগ্বেদের অনেকগুলো শাখা ছিল। কুর্ম পুরাণে 21টি শাখা ছিল, বিষ্ণু পুরাণে 9টি, ভর্তৃহরির বাক্যপদীয় গ্রন্থে 15টি শাখার উল্লেখ পাওয়া যায়। কিন্তু বর্তমানে ঋগ্বেদের মাত্র 2টি শাখা, তোমরা সকলে জানবে। একটি হচ্ছে সাকল এবং অপরটি হচ্ছে বাসকল। বাকি শাখাগুলি এখন লুপ্ত হয়ে গেছে। 10টি মণ্ডলে বিভক্ত ঋগ্বেদ সংহিতা দ্বিতীয় থেকে অষ্টম, এই 60টি মণ্ডলে 60টি ঋষি গোষ্ঠীর শ্রুতিরক্ষিত মন্ত্র রাশি সন্নিবিষ্ট হয়েছে। মানে এই 60টা মণ্ডলে 60টা ঋষি গোষ্ঠীর শ্রুতি রক্ষিত, অর্থাৎ শুনে শুনে যে মন্ত্রগুলো বলেছেন সেগুলো এক জায়গায় করা হয়েছে। এই 7 জন ঋষি হলেন যথাক্রমে কি গৃৎসমদ, এটা দ্বিতীয় মণ্ডলে আছে, বিশ্বামিত্র তৃতীয় মণ্ডল, বামদেব চতুর্থ মণ্ডল, অত্রি পঞ্চম মণ্ডল, ভরদ্বাজ ষষ্ঠ মণ্ডল, বশিষ্ঠ সপ্তম মণ্ডল এবং কর্ণ ঋষি হচ্ছে অষ্টম মণ্ডল। তাই এই মণ্ডলগুলিকে ফ্যামিলি বুকস বা তোমার বাংলায় গোষ্ঠী মণ্ডল বলা হয়। বিভিন্ন ঋষির দ্বারা দৃষ্ট সোম দেবতার প্রশস্তি সূচক সূক্ত স্থান পেয়েছে নবম মণ্ডলে। বলছে বিভিন্ন ঋষির দ্বারা দেখা সোম দেবতার অর্থাৎ সোমদেবের প্রশস্তি সূচক অর্থাৎ সোমদেবের উদ্দেশ্যে প্রশংসামূলক যে সূক্ত সেটা স্থান পেয়েছে নবম মণ্ডলে। প্রথম ও দশম মণ্ডলের সূক্তগুলি বিষয় বৈচিত্র্যে সমৃদ্ধ। মানে প্রথম আর দশম মণ্ডলের যে সূক্তগুলো আছে সেগুলো বিষয় বৈচিত্র্যের দিক থেকে খুবই সমৃদ্ধ। ঋগ্বেদের প্রথম সূক্তের দেবতা হচ্ছে অগ্নি। ঋগ্বেদের বলছে প্রথম সূক্তের দেবতা সেটা হচ্ছে অগ্নিদেব। তো এখানেই তোমাদের ঋগ্বেদের বা ঋগ্বেদ সংহিতার তোমাদের বৈশিষ্ট্য রয়েছে, বা ঋগ্বেদ সংহিতা বা ঋগ্বেদের সম্বন্ধে যে আলোচনা ছিল সেটি এখানে এই ভিডিওতে সমাপ্ত হলো। তো ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই।